বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন শাহনেওয়াজ রিটন এবং কক্সবাজার থেকে FM সুমন। শুরুতেই যাচ্ছি চট্টগ্রামে রিটনের কাছে। রিটন, আপনি তো এই মুহূর্তে চট্টগ্রামে রয়েছেন, সেখানে বন্যা পরিস্থিতির সবশেষ কি তথ্য জানাবেন? এছাড়াও জানতে চাই নিচু এলাকার পানি কি নামতে শুরু করেছে কিনা। সঙ্গীতা, আমরা সকাল থেকে চট্টগ্রামের বিভিন্ন এলাকার খবর জানাচ্ছিলাম, বন্যা দুর্গত মানুষের খবর জানাচ্ছিলাম। সকালে ছিলাম আনোয়ারাতে এবং এখন আছি বাঁশখালীতে। আমরা বাঁশখালীতে মূলত যে জায়গায় আছে সেখানে একটি মধ্যবর্তী জায়গা, আমরা এক জায়গা থেকে আরেকটা জায়গায় যাচ্ছিলাম, যে কারণে যে বন্যার ভয়াবহতাটা আমরা হয়তো এই মুহূর্তে দেখাতে যাচ্ছে না পেছনে। তবে যে জিনিসটা হচ্ছিল যে আজকে সকাল থেকে যে বৃষ্টি হচ্ছিল, এই মুহূর্তে ঠিক প্রথমবারের মতো মনে হচ্ছিল যে না, একটু করে বৃষ্টিটা থেমেছে। একদম দিনভর হালকা থেকে মাঝারি এবং ভারী বর্ষণ ছিল এবং প্রচণ্ড রকমের বৃষ্টি। সেই বৃষ্টির কারণে যেখানে কিছু কিছু পানি কমে গিয়েছিল সেখানে কিন্তু আবার সেটি আগের জায়গায় ফিরে এসেছে এবং কোথাও কোথাও কিছুটা বেড়েছেও, যে কারণে যে নিচু এলাকাগুলো আছে সেখানে মানুষের দুর্ভোগ কিন্তু যায়নি। অনেক জায়গায় বলছিলাম যে 3-4 দিন ধরে বিদ্যুৎ নেই, অনেক জায়গায় রান্না করা সম্ভব হচ্ছে না। অনেকের সামর্থ্য আছে কিন্তু তারা রান্না করার সুযোগ পাচ্ছেন না। তবে এক্ষেত্রে সাধারণ মানুষের মধ্যে আজকে আমরা দুপুর থেকেও দেখছিলাম যে দুপুরে প্রচণ্ড একটা ভিড় ছিল বিভিন্ন জায়গায়, যে ত্রাণ নেওয়ার জন্য মানুষের। একই সঙ্গে যে রান্না করা খাবার বিতরণও কিন্তু আমরা দেখেছি বিভিন্ন জায়গায়, শুধুমাত্র যে সরকারি বেসরকারি উদ্যোগে নয়, একদম ব্যক্তি উদ্যোগেও নানাভাবে এরকম আত্মমানবতার সেবায় কিন্তু মানুষ ঝাঁপিয়ে পড়েছে। গতকালকে যেটি আমরা আসলে সেরকম লক্ষ্য করিনি। আজকে যেখানে যারা খাবার পাচ্ছেন না, শুকনো খাবার পাচ্ছেন অথবা রান্না করা খাবার, সবগুলো বিতরণ হচ্ছে। তবে যে স্বাস্থ্য বিভাগ থেকে যে জিনিসটা বারবার বলা হচ্ছিল, এই বন্যার মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ থাকে বন্যার পানি নেমে যাওয়ার পরে স্বাস্থ্য ঝুঁকিটা বাড়ে। কলেরা, টাইফয়েড এবং অন্যান্য যে পানিবাহিত রোগগুলো আছে, চর্মরোগগুলো হয়, সেগুলো হয়। বিশেষ করে যে সাপে কাটার একটা ঘটনা ঘটে বিভিন্ন জায়গায়, সেই জন্য তারা একটা অতিরিক্ত সতর্কতা নিয়েছেন, যে স্বাস্থ্য অধিদপ্তর থেকে যে পর্যাপ্ত পরিমাণ অ্যান্টি স্ন্যাক্স ভেনম সেটি রাখা হয়েছে বলে আমাদেরকে নিশ্চিত করা হয়েছে। বিশুদ্ধকরণ, যে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, সেটি প্রায় 8 থেকে 10 লক্ষ বিশুদ্ধকরণ ট্যাবলেট, পর্যাপ্ত ট্যাবলেট করা হয়েছে। কিন্তু যেই জিনিসটি মানুষ দুর্ভোগের শেষ নেয়, সেটি হচ্ছে মানুষ রাতে থাকতেও পারছেন না, ঘুমোতেও পারছেন না। বাড়ির চারপাশে পানি, কিছু কিছু বাড়িতে ভিতরে পানি, অথবা কিছু বাড়িতে চারপাশে পানি, তারা বেরোতে পারছেন না, ঘুমানোর সুযোগ নাই। সেটি একটা দুর্বিষহ একটা জীবন তারা পার করছেন। চট্টগ্রামের যে দক্ষিণ চট্টগ্রামের 5টি যদি আমরা উপজেলা বলি, সেখানে সাতকানি এবং বাঁশখালীর অবস্থায় সবচেয়ে বেশি নাজুক। এখানে 3 থেকে 5 লক্ষ মানুষ একদম মানবেতর জীবন যাপন করছে। অনেক জায়গায় ত্রাণ পৌঁছানোর মতো অবস্থাও নাই। সরকারি উদ্যোগে বলা হচ্ছিল যে প্রায় 670টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে, সেখানে রান্না করা খাবার বিতরণ করা হচ্ছে, শুকনো খাবার দেওয়া হচ্ছে। কিন্তু সেখান থেকে যে খাবারটা সংগ্রহ করবেন অথবা সেখানে যাবেন, তার অবস্থাও কিন্তু অনেক জায়গায় নেই। এই কারণে আসলে যে দুই জায়গা থেকে একটা যে গ্যাপের কারণে মানুষের দুর্ভোগটা শেষ হচ্ছে না। আর সর্বশেষ একটি তথ্য দিয়ে শেষ করতে চাই। আবহাওয়া অফিস গত রাত থেকে 12টা থেকেই 3 নম্বর সতর্কতার সঙ্গে সেটি উঠিয়ে দিয়েছে। তবে যেটি বলছিলাম যে আজকে এবং কালকে পর্যন্ত বৃষ্টিটা অব্যাহত থাকবে, এটা মৌসুমী বায়ুর প্রভাবে, সেটির ধারা কিন্তু আমরা লক্ষ্য করছি এবং এই কারণেই এই দুর্ভোগটা দীর্ঘায়িত হচ্ছে বলে আবহাওয়াবিদরা বলছেন। সঙ্গে এই ছিল চট্টগ্রামের খবর আমার কাছে। রিটন, ধন্যবাদ আপনাকে। এখন আমরা চলে যাচ্ছি কক্সবাজারে, সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী সুমন। আপনি তো এই মুহূর্তে কক্সবাজারে রয়েছেন, আপনার কাছে জানতে চাই সেখানে দুর্গতদের খাবার ও বিশুদ্ধ পানির সংকট কেন কাটছে না এবং প্রশাসন কি বলছে? সঙ্গীতা, আপনি যেমনটা বলছিলেন, কক্সবাজারে আসলে বন্যার পানির গতকালকে কিছুটা নামলেও আজকে আসলে কিছুটা অবনতি হয়েছে। গতকালকে রাত্রে বৃষ্টি না থাকলেও আজকে সকাল থেকে আমরা দেখেছি অজোরধারা বৃষ্টি হয়েছে এবং কিছুক্ষণ আগে থেকে আসলে বৃষ্টি থেমেছে। এছাড়া যদি বন্যা পরিস্থিতির সর্বশেষ অবস্থা আমি আপনাকে বলি, নিচে দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আমি একটি বাড়ির উঠোনে রয়েছি। এই উঠোনের যে কোমর সমান পানি এবং এই বাড়িঘরগুলোতে যেভাবে পানি প্রবেশ করেছে এবং বানের ফানির ফলে এই যে বাড়িঘরগুলো ভেঙে ভেঙে যাচ্ছে, এই যে পরিস্থিতিটা আপনি লক্ষ্য করছেন, এটির ফলে আসলে বোঝা যাচ্ছে যে কক্সবাজার আসলে বন্যা পরিস্থিতির ঠিক কতখানি অবনতি হয়েছে। আমি স্থানীয়দের সঙ্গে কথা বলছিলাম, তারা যেটি বলছে যে গতকালকে কিছুটা পানি কমলেও আজকে কিন্তু পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে। ফলে দুর্ভোগ পোহাচ্ছেন এখনো যারা বাড়িঘরে থেকে গেছেন সেই মানুষগুলো। তারা বলছেন যে তাদের যে খাবার পানি কিংবা রান্না করা খাবার
এছাড়া যে স্যানিটেশন ব্যবস্থা এগুলির আসলে চরম আকার ধারণ করেছে, এগুলোতে আসলে চরমভাবে তারা দুর্ভোগ পোহাচ্ছে। এছাড়া আমি যদি সার্বিক পরিস্থিতি বলি যে বৃষ্টি যদি রাত্রে না হয় তাহলে কিছুটা উন্নতি হতে পারে। এছাড়া আমি প্রশাসনের সঙ্গে কথা বলেছি যে প্রশাসন এই যে তীব্র সংকট বিশেষ করে সুপেয় পানির, তারা বলছে তারা চেষ্টা করছে যে স্বল্প সময়ের মধ্যে কিভাবে আসলে দুর্গত এলাকায় পানি পৌঁছে দেওয়া যায়, খাবার পৌঁছে দেওয়া যায়, এসব বিষয়ে কিন্তু প্রশাসন কাজ করছে বলে আমাকে উপজেলা নির্বাহী কর্মকর্তারা নিশ্চিত করেছে। এছাড়া বলি এই যে বানের পানি, এটির ফলে কিন্তু বিভিন্ন প্রকার যে রোগ সেটির প্রাদুর্ভাবও ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি। ইতিমধ্যে হাসপাতালগুলোতে ডায়রিয়ার প্রকোপ রয়েছে বলে আমি একটি সূত্র মতে নিশ্চিত হতে পেরেছি। এছাড়া যদি বলি কক্সবাজার আসলে বন্যা পরিস্থিতি এখনো পর্যন্ত আসলে তেমন উন্নতি হয়নি, কিছুটা অবনতি হয়ে মানুষ আসলে চরম দুর্ভোগ পোহাচ্ছে। বিশেষ করে যারা এখনো বাড়িঘরে থেকে গেছে, এই যে বাড়িগুলো দেখছেন, এই বাড়িঘরে যারা থেকে গেছে তারা বলছে তাদের বাসায় এখনো রান্নাবান্না হচ্ছে না, অর্থাৎ যেহেতু তাদের চুলো ভিজে গেছে এবং এছাড়া তাদের বাড়িঘরগুলো আস্তে আস্তে ভেঙে যাচ্ছে, ফলে তাদের যে মানবেতর জীবনযাপন করছে এটি চিত্র কথা কিন্তু তারা আমাকে বর্ণনা করেছে। সব মিলিয়ে যদি বলি সঙ্গীত আসলে কক্সবাজারে বন্যা পরিস্থিতির তেমন উন্নতি হয়নি, কিছুটা অবনতি হয়েছে এবং মানুষ আসলে দুর্ভোগ পোহাচ্ছে। এই ছিল আসলে সঙ্গীতা আমার কাছে কক্সবাজার থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ।